This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্বের জনমত। আজকে এমনিতে ট্রেন্ডিং বা কিওয়ার্ডটা হচ্ছে প্রহসন। চারিদিকে প্রহসন, বিভিন্ন নামে প্রহসন। বাংলাদেশ জুড়ে তো প্রহসনের পর প্রহসন। ডক্টর ইউনূস ইটসেলফ একটা বড় প্রহসন, এবং যেভাবে প্রহসনটা তিনি করলেন, এবং এই প্রহসনের উপর একটা জবনিকা পতন হবে। কিছুক্ষণ আগে বাংলাদেশের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বক্তব্য শুনছিলাম। তাকে প্রশ্ন করেছে, এই যে বাংলাদেশে মালদার বর্ডারে এরকম বিএসএফ টিয়ার গ্যাস এসব ছাড়ছে, তো এর কী হবে? বলে আমরাও কেনার অর্ডার দিয়ে দিয়েছি, একেবারে টিয়ার গ্যাস এসব নিয়ে তৈরি থাকবে। এবং তারপর বলে সেটা কি ব্যবহার করা হবে? আরে কি মুশকিল, বাড়িতে বাজার করতে বলছে ভাবি বাজার করে নিয়ে আসার পর কি আর বলে ওটাকে রান্নার অনুমতি লাগবে কি না? এই সমস্ত হচ্ছে গোল গোল বাক্য। এই ধরনের যখন গোল গোল বাক্যগুলো আসে তখন বোঝাই যায় যে কীরকম প্রহসন হয়েছিল। কিন্তু যে কোনো প্রহসনের বিপ্রতীপে থাকে একটা দীর্ঘশ্বাস, থাকে হচ্ছে এক অপ্রাপ্তির যন্ত্রণা। এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য। আজকের দিনটা নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ দিন। একদিকে আরজিকর কাণ্ডের রায় ছিল, তা নিয়ে গোটা মানুষের, এই বঙ্গ মিলিয়ে গোটা দেশে একটা চোখ ছিল। বহু মানুষ এই রায়ে সন্তুষ্ট হননি, হতাশ হয়েছেন। আবার অন্যদিকে হচ্ছে টেনশন শুরু হয়ে গেছে আরেক দিকে, পুরো গোলার্ধ জুড়ে। সেটি হচ্ছে ঠিক ভারতীয় সময় রাত 10:30টায় ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য আবার রাষ্ট্রপতি পদে তিনি শপথ নেবেন, এবং শপথ নেবার পর তিনি কতগুলো ফাইলে সই করবেন, যা প্রত্যেকবারই হয়। আপনাদেরকে গতকালই আমি বলেছিলাম, একটা স্ট্যাটিস্টিক্স আপনাদের দিয়েছিলাম। অনেকে বলেন যে মার্কিন পররাষ্ট্র নীতির কোনো পরিবর্তন নাকি হয় না, সামরিক নীতিরও পরিবর্তন হয় না। কিন্তু ট্রাম্প প্রথমবার এসে জনপ্রিয় ওবামা কেয়ার, স্বাস্থ্যখাতে যে একটা যুগান্তকারী বলে এটাকে বিপণন করত ডেমোক্র্যাটরা, তা সপাটে উড়িয়ে দিয়েছিলেন। যেরকমভাবে তিনি রাগবির ব্যাট চালান, ঠিক সেরকম সপাট ভঙ্গিমায় উড়িয়ে দিয়েছিলেন। আবার তিনি যেগুলো করেছিলেন, জো বাইডেন এসে সেগুলোর পরিবর্তন ঘটিয়ে দিয়েছিলেন। জো বাইডেন পরিষ্কারভাবে ইউক্রেন যুদ্ধে তিনি পক্ষে ছিলেন, কিন্তু বলেছেন তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ আটকে দেবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোনো ব্যাপারই না, এটা এমনিতেও স্থিমিত হয়ে এসেছে। এবং তার সাথে সাথে হামাস এবং প্যালেস্টাইন যা কাণ্ড ঘটল, বহু রক্ত এবং গাজাকে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে ইসরায়েল, এবং সেখানে যাদেরকে হোস্টেজ করেছিল, যাদের বেঁচে রয়েছে সৌভাগ্যক্রমে, তাদের আস্তে আস্তে মুক্তি দিচ্ছে। কোথাও একটা সমাপতন হচ্ছে এবং নতুন একটা দিগন্তের উন্মোচন হচ্ছে। এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা থাকবে হচ্ছে আগামী দিনে অভিবাসন নীতি, এবং অভিবাসন ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবেন বলেছেন অনেককে। এবং অনেক অভিবাসী আছে যারা অভিবাসী হয়েছে শুধুমাত্র হচ্ছে ক্রাইম করবে বলে বিভিন্ন ক্ষেত্রে, এবং এর প্রভাব বাংলাদেশের ক্ষেত্রেও একটা যে পড়বে, তার কারণ হচ্ছে ইতিমধ্যেই বেশ কিছু ছবি দেখছিলাম। শেখ হাসিনার যে দল আওয়ামী লীগ কিন্তু তারা বেশ একটা বিজয় উৎসব করছে রীতিমতো, এবং বিভিন্ন জায়গায় মিছিল বার করছেন। এই সমস্ত খবরগুলো আমাদের কাছে আসছে, দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। এটা বিষয় না, গোটা বিষয়টার মধ্যে ওই যেটা বললাম, প্রহসনের বিপ্রতীপে একটা দিক থাকে, সেখানে দীর্ঘশ্বাস। কত কাণ্ড না ঘটানো হলো। একদিক থেকে শেখ মুজিবর থেকে উপর অপমান, একেবারে বঙ্গভবন পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া, এবং হিন্দু সংখ্যালঘুদের উপর যে নির্যাতন ধারাবাহিক, সে নির্যাতন অকথ্য নির্যাতন হয়েছে, বহু মানুষকে প্রাণ দিতে হয়েছে। এবং সেরকম ছবিও দেখছিলাম যে একজন পুলিশ কর্মী, সামান্য পুলিশ কর্মী একজন, তাকে একজন মহিলা এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের, তাকে ব্যারাকের মধ্যেই হত্যা এবং ধর্ষণ করা হয়েছে, এমনটা অভিযোগ উঠেছে, এবং ছবি এগুলোকে সাপোর্ট দিচ্ছে। গোটা বাংলাদেশ জুড়ে এরকম পরিস্থিতি।
এমনকি এমন পরিস্থিতি, প্রহসনটা এমন একটা জায়গায় কি গিয়ে পৌঁছেছিল যেখানে অনেকে বলছেন যে তারা আমাদের এখানে সংবাদ মাধ্যমের সামনেও তারা অনেকে বলছেন না না আপনারা যেভাবে বলছেন ওটা বাড়িয়ে চাড়িয়ে বলছেন, এতটা না। তো তবে কিছু হয়েছে, ওই যারা আওয়ামী লীগের সাথে সংযুক্ত ছিল তাদের উপর হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের সাথে সংযোগ থাকলেই যে কোনো কিছু করা এখন জায়েজ। এবং বারবার হচ্ছে শেখ হাসিনা সেটাই বলছেন, আমি কি করলাম, কাঁদতে কাঁদতে বলেছেন যে আমি বাংলাদেশে একটা উন্নয়নশীল দেশে গিয়ে পরিণত করা হলো, এত চুক্তি, গোটা বাংলাদেশ একটা স্মার্ট বাংলাদেশে পরিণত হবার বদলে এক মধ্যযুগীয় কাণ্ড কারখানা আমরা 6 মাস ধরে দেখতে পাচ্ছি। এসবের না অবসান কি ঘটবে? তার কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি নির্বাচনী যখন লড়াই লড়ছেন, সে নির্বাচনী লড়াই এবং রাষ্ট্রপতি হবার মধ্যে প্রায় 3 বার তিনি বাংলাদেশের সংখ্যালঘু বিষয়ে তার বিবৃতি তিনি পোস্ট করেছেন। এবং দেশের লোক যেটা বলেন সেটা করে দেখান, এরকমই তার একটা বৈশিষ্ট্য। অত্যন্ত উগ্র, অতি দক্ষিণপন্থী ঝোঁক তার মধ্যে রয়েছে, যে কারণে বামপন্থী কমিউনিস্ট থেকে শুরু করে বিভিন্ন শক্তি যারা রয়েছেন, বিভিন্ন ডেমোক্রেটিক ফোর্স বলে যারা দাবি করেন, তাদের কাছে অত্যন্ত চক্ষুশূল এই ডোনাল্ড ট্রাম্প। তাই আগামী দিন থেকে, মানে আগামী কাল থেকেই হয়তো ন্যারেটিভের একটা ধীরে ধীরে বদল আসতে শুরু করবে। অনেক বেশি সক্রিয়তা আগামী দিনে হয়তো বামপন্থীদের দেখা যাবে। এই সমস্ত শুধু নয়, এবং বাংলাদেশে বামপন্থীরা অনেকেই রয়েছেন, সিপিবির কথা গতকাল বলেছিলাম, বা জাসাদ বিভিন্ন, তারা কিন্তু অনেকেই কিন্তু শেখ হাসিনার সমালোচনা করেছিলেন। শেখ হাসিনাকে বলেছিলেন যে এই ধরনের কাণ্ড কারখানা তার উপর হঠাৎই স্বাভাবিক ছিল। মুক্তিযুদ্ধ ভালো কিন্তু শেখ হাসিনা খারাপ, শেখ মুজিব ভালো কিন্তু শেখ হাসিনা খারাপ। অর্থাৎ কোথাও হচ্ছে আমেরিকার যেখানে পিটার হাস, ডোনাল্ড লু যে পথ দেখিয়ে গেছেন তাতে সিলমোহর দিয়েছিলেন। এখন যদি বলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকান, তিনি যে পদ্ধতি সেটাও যদি হয়, তাহলে বলা যাবে মার্কিন সাম্রাজ্যবাদের যে ন্যারেটিভ, চেনা ন্যারেটিভ কি বদলে যাবে, নাকি অন্যরকম একটা কিছু দাঁড়াবে? সে শক্তি আদৌ আছে? এই প্রশ্নকে নিয়ে আমরা অবশ্যই আজকের বিতর্কে যাব। রাত 10:30 ভারতীয় সময় ডোনাল্ড ট্রাম্প তিনি শপথ নেবেন। আমাদের সঙ্গে রয়েছেন আজকে স্টুডিওতে সুকুমার দেবনাথ, সম্পাদক, সাংবাদিক এবং লেখক। বাংলাদেশ নিয়ে বহু পর্বে আপনারা তাকে দেখেছেন, দীর্ঘদিনের একজন সাংবাদিক। পশ্চিমবঙ্গে তিনি তার বাংলা ভাষায় এবং ইংরেজি সাংবাদিকতা দুটোই তিনি সমানতালে করেছেন। রয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায়। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায় স্টুডিওতে রয়েছেন, দুজনকে স্বাগত জানাবো। এবং ভার্চুয়ালি আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গ থেকে গৌতম দত্ত, রাজনৈতিক বিশ্লেষক, তাকেও স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি প্রদীপবাবুর কাছেই আসবো। প্রদীপবাবু, এই যে আজকে ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছেন এবং যখন নির্বাচনী এই যুদ্ধটা চলছে কমলা হ্যারিসের সাথে, তখন ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার, অন্তত 3 বার তিনি জেতার পর তিনি একবার বলেছেন, তার আগে দুবার, যখন হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ডক্টর ইউনূসকে ওই দ্যাট মাইক্রোফিন্যান্স ম্যান বলে সম্বোধন করা। ওই ঢাকার সেই মাইক্রোফিন্যান্স ম্যান কোথায়, যিনি আমাকে হারাবার জন্য টাকা দিয়েছিলেন ডেমোক্র্যাটদের, এই যে সমস্ত। এবং সেই ইউনূস এখন রয়েছেন, কিন্তু তার পক্ষে এইরকম একটা পরাশক্তির সাথে বাংলাদেশকে আগামী সময় যুঝতে হবে। ডক্টর ইউনূসকে মানে হবে, তিনি কি কৌশল, অনেকে বলেন খুব কুশলী মানুষ তিনি, কিন্তু পেরে উঠবেন কি? দেখুন, প্রথমেই বলি যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজকে যখন তিনি অফিস গ্রহণ করবেন ভারতীয় সময় 10:30টার পর থেকে, তার পরের থেকেই যেটা মার্কিন যুক্তরাষ্ট্র করার চেষ্টা করবে সেটা হচ্ছে সমগ্র বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের গুটিয়ে নেওয়া। ডোনাল্ড ট্রাম্প যেটা প্রথম থেকেই আমরা দেখেছি, তিনি কিন্তু আমেরিকা ফার্স্ট নীতি, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বৈদেশিক নীতি ছিল, যে মার্কিন যুক্তরাষ্ট্রকে সুপার পাওয়ার সারা বিশ্বে আমরা দেখাতে চাই। ডোনাল্ড ট্রাম্প কি করেছেন, ডোনাল্ড ট্রাম্প সেটা দেখতে চাইছেন আমেরিকা ফার্স্ট নীতি, কিন্তু ডোমেস্টিক ক্ষেত্রে, যেটা আপনি বললেন যে নিজের অর্থনীতি, নিজের আভ্যন্তরীণ অর্থনীতি কতটা ভালো বিকাশ হচ্ছে, এবং সেখানে মার্কিন বংশোদ্ভূত লোকেরাই কতটা কি করে খাচ্ছে, নাকি যারা অভিবাসী তারা করে কমে খাচ্ছে, এইটাই হচ্ছে কি ওনার প্রধান বিষয়। এবং উনি কখনোই
অপচয় করতে চাইছেন না নিজের রিসোর্স যেগুলো। যেমন দেখুন আফগানিস্তানে কতদিন ধরে যুদ্ধ চললো, মার্কিন সেনা ছিল, উনি কিন্তু সেনা প্রত্যাহার করলেন, উনি নিজেকে গুটিয়ে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরকে আরো শক্তিশালী করার চেষ্টা করছেন। ফলে আজকে বাংলাদেশের যদি আমরা তাকাই তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় যাই করবে ভারতবর্ষকে দিয়ে করাবে। অর্থাৎ এই যে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি হবে এখন, কূটনীতির একটা পেছন দিক থেকে আজকে কিভাবে এগোক। আজকে এই যে বাংলাদেশে আমরা দেখলাম, আমরা এতদিন তৃতীয় বিশ্বে অনেক অভ্যুত্থান দেখেছি, কিন্তু সেগুলো সামরিক অভ্যুত্থান, যে কাউকে পছন্দ নয় এরকম জনরোষ জন উন্মাদনায় সরে গেল, সামরিক বাহিনী ক্ষমতায় চলে এলো। আবার আমরা এও দেখেছি যে জন অভ্যুত্থানে গেল, বিরোধী যে দল সেই দল, ধরুন বাংলাদেশের ক্ষেত্রে আওয়ামী লীগের বিরোধী ছিল বিএনপি, তারা ক্ষমতায় মানে তারা এসে বসলো। এটা একটা অদ্ভুত জিনিস যে বাইরে থেকে একজন হঠাৎ করে যার বিরুদ্ধে এত অভিযোগ ছিল, এত দুর্নীতির অভিযোগ ছিল, এবং দুর্নীতির অভিযোগের জন্য তিনি বাংলাদেশে থাকতেই পারছিলেন না, তিনি চলে এসে সবকিছুর মাথায় বসলেন। ফলে এইটাও কিন্তু একটা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি। এবং আগামী দিনে যে পট পরিবর্তনের আশা আমরা করছি, বা আপনি বললেন আওয়ামী লীগের সদস্য সমর্থকরাও আশা করছেন, সেই যে পট পরিবর্তন, সেই পট পরিবর্তনটা হবে কিন্তু ধীর গতিতে। ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন যে সেখানে মাইনরিটি যারা রয়েছে, সংখ্যালঘুরা যারা রয়েছে বাংলাদেশে, তাদের ওপরে অকথ্য অত্যাচার হচ্ছে, এটা ঠিক নয়। যে কোনো উদারপন্থী মানুষ সেটা বলবে। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে আরো জোরদারভাবে, বিশেষ করে ভারতবর্ষকে দিয়ে এইতে চাপ সৃষ্টি করবে যে কোনো ধরনের মাইনরিটির ওপর অত্যাচার যেন আর একটাও খবর ভারতবর্ষ বা ভিডিও এগুলো না হয়। আপনি দেখেছেন যে ভারতবর্ষের থেকে বিদেশ সচিবের দৌত্য যখন গেছিল নভেম্বর মাসে, তারপর থেকে কিন্তু বাংলাদেশ এই সরকার, তারা যেটা অন্তর্বর্তী সরকার, তারা স্বীকার করেছে যে হ্যাঁ আমাদের এখানে মাইনরিটি অত্যাচার হয়েছে, স্বীকার করতে বাধ্য হয়েছে, এবং তারপরে তারা স্টেপ নিতেও বাধ্য হয়েছে। ফলে যেটা পট পরিবর্তন, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র আগেকার মতো সরাসরি এখানে সেনা পাঠিয়ে কিছু পট পরিবর্তন করবে না। করলে চীনের সাথে তার সরাসরি যুদ্ধ হতে পারে, সেই যুদ্ধের দিকে কেউ যেতে চাইবে না। তারা চেষ্টা করবে ভারতবর্ষকে দিয়ে চাপ সৃষ্টি করবে, এবং অর্থনৈতিক অনুদান যেটা বাংলাদেশ সব থেকে বেশি চায়, সেই অর্থনৈতিক অনুদান কমিয়ে দিয়ে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করে দ্রুত নির্বাচনের মাধ্যমে আবার ওখানে যাতে মুক্তমনা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়, সেই লক্ষ্যে মার্কিন রাষ্ট্রপতি কাজ করবে। কোথাও একটা জায়গায় সেই সুর আপনি বললেন যে ভারতকে দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় বরাবরই হচ্ছে আমেরিকা একটা কাঁটা, গলার কাঁটা হয়ে থাকে। রাশিয়া কিন্তু আগেই স্টেটমেন্ট দিয়েছিল যখন এই অভ্যুত্থান সংগঠিত হলো, যে ভারতের চোখ দিয়েই রাশিয়া বাংলাদেশকে দেখবে, এবং আমেরিকাও যদি হয় সেক্ষেত্রে একটা যেরকম ভারত বিদ্বেষ জাগিয়ে রয়েছে, এবং সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেননি ডক্টর ইউনূস, রাদার তিনি তাতে উৎসাহ জুগিয়েছেন। এই পরিস্থিতিটাই হচ্ছে সবচেয়ে বড় মানে বলা যায় বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে রেখেছে ডক্টর ইউনূসের জন্য। এটাই একমাত্র কারণ হয়ে দাঁড়াচ্ছে। একেবারেই তাই। ডক্টর ইউনূসের কাছে এখন সব থেকে শ্রেয় হচ্ছে আবার বাংলাদেশ থেকে চলে যাওয়া, এইটাই তার কাছে একমাত্র পথ। কারণ তিনি, তার যেটুকু সম্মান ছিল, সামাজিক সম্মান, তিনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তার সামাজিক সম্মান ছিল, সেটাও ধূলিসাৎ হয়েছে তার এই যে মিসম্যানেজমেন্ট, আমি বলবো পুরো বাংলাদেশে। এবং ভারত বিদ্বেষ বাংলাদেশের মধ্যে অবিরামভাবেই থেকেছে, কিন্তু সেই ভারত বিদ্বেষ এত মানে প্রগাঢ়ভাবে সামনে চলে এসেছে যে তারা ইসকনকে রয়ের এজেন্ট বলছে, তারা ইসকনের যে মহারাজ তাকে এখনো অবধি জেলে রেখে দিয়েছে। এই ব্যাপারগুলো কিন্তু কোনোদিন হয়নি। তার ফলে আজকে ডক্টর ইউনূসের কাছে আর কোনোই মুখ বাঁচানোর তার পথ নেই। তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি আসলে একটা কাঠের পুতুল, তাকে দিয়ে এখানে যারা ফান্ডামেন্টালিস্ট শক্তি আছে বাংলাদেশে, তারা তাকে দিয়ে কাজ করাচ্ছে। ফলে এই জায়গাতেই এখন দাঁড়িয়ে আছে, এবং ডোনাল্ড ট্রাম্পের আসার ফলে আরো দ্রুত ডক্টর ইউনূসের হাত থেকে ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা। আমি আসবো হচ্ছে সুকুমার দেবনাথ আপনার কাছে। এই যে ডক্টর ইউনূস বা হচ্ছে আজকের আওয়ামী লীগের এই যে এরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি, বা বিএনপির সাথে যে পরিস্থিতি, কোথাও হচ্ছে আমরা দেখলাম এই 5 মাসে বিএনপি
ইসলামী ঐক্য জোট এবং হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাংলাদেশের মৌলবাদী শক্তির এই তাণ্ডবের উপর আদৌ কতটা রাশ টানতে পারবে? আমরা আগামী দিনে কি বাংলাদেশের পুলিশের একটা উল্লেখযোগ্য ভূমিকা কি আমরা আগামী দিনে দেখতে পাবো? খুবই নিশ্চয়ই, আমি এটা কোন পরিপ্রেক্ষিতে এই কথাটা বলছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। সুকুমার দেবনাথ, কথাটা হচ্ছে যে সময় এসে গেছে শেখ হাসিনাকে ফিরে যেতে হবে, এইটাই ছিল ওখানে। শেখ হাসিনাই হচ্ছে ফ্যাক্টর। ট্রাম্প হোক, আমরা ভারত হোক, সব কিছুর সামনে ছিল শেখ হাসিনা। শেখ হাসিনাই একমাত্র বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ হিসাবে ধরে রেখেছে গত 15 বছর। এইটাকে ধীরে 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 ওখানকার যে মৌলবাদী এবং রাজাকার, যে রাজাকারেরা মানে তাদের সন্তানাদি এখন রাজাকার হয়েছে, ওই যে হাসিনা একবার বলেছিলেন না যে মুক্তিবাহিনীর ছেলেমেয়েরা চাকরি পাবে না, তো রাজাকারের ছেলেমেয়েরা চাকরি পাবে। হ্যাঁ, এইটাকে কাজে লাগিয়ে ওরা ধীরে 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 এই যে 15 বছরে একটা ইনকামবেন্সি ফ্যাক্টর থাকে। মানুষ ভেবেছে যে সত্যি হাসিনাকে সরিয়ে দিতে পারলেই বুঝি মনে হয় এটা দারুণ আমাদের সুবিধা হবে। এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল, কিন্তু আমার মনে হয়েছে যে ইনডাইরেক্টলি ভালো হয়েছে। কারণ হচ্ছে যে হাসিনা এবং তার যে টিম ওখানে কাজ করছিলেন, ধীরে ধীরে তারা কিন্তু ভয়ঙ্কর একটা দুর্নীতির গ্রাসের দিকে চলে যাচ্ছিলেন। অশেষ উন্নতি হয়েছে, বাংলাদেশের চরম উন্নতি হাসিনার আমল হয়েছে, যে জিডিপিতে ভারতকে ছাড়িয়ে গিয়েছিল। পাকিস্তানটা তো অনেক দূরে। এই যে উন্নয়নটা, এটাও তারা সহ্য করতে পারেনি। পাকিস্তান এবং এই যে ধর্মগুরু যারা গণতন্ত্র চায় না, তারা চায় ধর্মতন্ত্র, সেই জায়গায় দাঁড়িয়ে এই খেলাটা খেলে দিয়েছে। যে মানুষ ভুলটা করেছিল আজকে তারা বুঝেছে যে হাসিনা ছাড়া আমাদের কোনো উপায় নেই, এবং হাসিনা মানেই ভারত। ভারত যদি খাবার না পাঠায় আমরা খেতে পারবো না। ভারত খাবার পাঠাচ্ছে, তারপরেও চালের দাম ডাবল হচ্ছে। মানুষ দারুণভাবে রিয়ালাইজ করেছে কি হয়েছে না হয়েছে, সেটা তো আমরা সবাই জানি। সংখ্যালঘুদের উপর যে অমানসিক 53 বছর পরে আবার যে অমানসিক অত্যাচার হলো, এটা মনে হচ্ছে সমস্ত 1946কেও ছাড়িয়ে গেছিল। এতটাই ভয়াবহতা বলছেন? হ্যাঁ, 1946-এ শুধু নোয়াখালীতে ঝামেলাটা হয়েছিল, আর এটা সমস্ত জায়গায়, ইচ অ্যান্ড এভরি ব্লক, ডিস্ট্রিক্ট, সমস্ত জায়গায় এত ব্যাপকতা কোনোদিন হয়নি বাংলাদেশে। এবার যা হয়েছে, আমরা তো আগেও একবার বলেছিলাম 10 ভাগ আমরা জানতে পারিনি, জানতে দেওয়া হয়নি। ইউটিউবার থেকে আরম্ভ করে সমস্ত ওখানকার যত সোর্স আছে, সমস্ত সোর্সকে ব্লক করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এতেও মানুষ বুঝেছে যে এই ব্লগাররা যারা সব সময় হাসিনাকে ফ্যাসিস্ট ছাড়া বলতো না, তারা বুঝেছে যে আসল ফ্যাসিস্ট কারা। তাদের মুখ বন্ধ হয়ে গেছে, এইবার তারা আস্তে আস্তে মুখ খোলার সুযোগ পাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে হাসিনা ব্যাক করবেই। তাহলে তো হাসিনা ব্যাক করলে যা পরিস্থিতি, আমি তো বুঝতে পারছি। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিতে ভীষণ রিভেঞ্জ চলে। 50,000 লোক মরে যাবে, এমনিতেই মেরে দেবে, হাসিনাকে কিছু করতে হবে না। কি বলছেন আপনি? হ্যাঁ, এই যে রিভেঞ্জ যেভাবে মেরেছে, শুধু তো হিন্দুদের প্রথম মেরেছে, দেখাতে চেয়েছে যে আমরা হিন্দুদের বিরুদ্ধে আছি। পরে তো আওয়ামী লীগের ছাত্রলীগ যেখানে যাকে পেয়েছে মেরে ছাতু বানিয়ে দিয়েছে, বিভৎসভাবে মেরেছে, বিভৎসভাবে। এইটার কাউন্টার তারা নিয়ে নেবে। পুলিশের 4000 পুলিশ মরেছে, তাদের পরিবার আত্মীয় স্বজন ছেড়ে দেবে? শুধু হাসিনা ওখানে পা দিলে হয়, হাসিনাকে কিচ্ছু করতে হবে না। 50,000 লোক এমনি মরে যাবে। আমরা চাই না কোনো মৃত্যু, চাই না কোনো হানাহানি, আমরা চাই না। বলছি যে এমন একটা পরিবেশ তৈরি করেছে যা কি বলবো, সারা পৃথিবীতে এই ধরনের পরিবেশ সৃষ্টি হয়নি। আমি গৌতম দত্ত আপনার কাছে বলবো যে একটা ইংরেজিতে প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে। প্রথম কথা হচ্ছে, হাসিনাকে উচ্ছেদের ষড়যন্ত্রে যুক্ত বার্নিকাটকে ইতিমধ্যে প্রেসিডেন্ট হবার আগেই ইস্তফার
নির্দেশ দিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ আগামী দিনে এই যে বাংলাদেশ এবং তার উপর যে প্রভাবটা, সেই প্রভাবটা কতটা, আমি শুরুতে একটা কথা বললাম যে এই যে কাঁটাতারকে কেন্দ্র করে যে পরিস্থিতি, সব আইন কানুন, ভারত বারবার করেই বলেছে শেখ হাসিনার সময় যে যে চুক্তি ওই চুক্তি অনুযায়ী তারা কাঁটাতার দেবে। অনেকটা একই সুর, অনুপ্রবেশ বন্ধ করতে চাইছে, তার কারণ অনুপ্রবেশের ফলাফল কি হচ্ছে সেটা সাম্প্রতিক সময় ইতিমধ্যেই তদন্ত চলছে। এই বিষয়ে আমরা পরে বিস্তারিতভাবে এটা নিয়েও এপিসোড আমরা ভবিষ্যতে করব। সাইফ আলী খান এবং যা যা জানা যাচ্ছে, যে যে তথ্যগুলো উঠে আসছে, ফলে এই জায়গাটাকে দাঁড়িয়ে কোথাও একটা কমন ইন্টারেস্টের তৈরি হচ্ছে বিশ্বব্যাপী। এই ন্যারেটিভটা কিন্তু খুব তৈরি হবে এবং সেখানে একটা অবশ্যই উল্লেখযোগ্য জায়গায় থাকবে বাংলাদেশ, এটা বলাই চলে। আপনি কি একমত? আমি অবশ্যই একমত। তবে আজকে যে ট্রাম্প তার শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করছে, এখানে আপনাকে মনে রাখতে হবে একটি বিষয়, আমি বলবো যে গোটা কয়েক নাম কিন্তু উল্লেখযোগ্যভাবে সকলের মুখে ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে হচ্ছে মার্ক রুবিও, জে ভট্টাচার্য এবং হরমিত কে দোলান। এই নামগুলো, এরা প্রত্যেকেই এই রুবিওর বিগত দিনের যে সমস্ত বক্তব্যগুলো ছিল, সেই বক্তব্যগুলো কিন্তু সবসময় ভারতের পক্ষে ছিল এবং এই মানুষগুলি আগামী দিনে এই ট্রাম্পের মন্ত্রিসভার মধ্যে আসন অলংকৃত করবে এবং মুখ্য ভূমিকায় থাকবে, এটা ট্রাম্প ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন। পাশাপাশি ওপার বাংলায় আওয়ামী লীগ ফিরে আসার একটা সম্ভাবনা যে প্রবল আছে, সেটা আপনারা যদি দুটো মানুষের বক্তব্য শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডক্টর ইউনূসের যিনি অন্যতম উপদেষ্টা অর্থাৎ ব্রিগেডিয়ার সাকাব, যিনি বলেছেন যে আমাদের যাবার সময় হয়ে এলো, নতুন সরকার ভালো হোক এটাই চাইছি, এক। আর দ্বিতীয় হচ্ছে প্রেস সেক্রেটারি, তিনি বলছেন যে গতকালকে আমি রাস্তায় বেরিয়েছি, হঠাৎ কিছু ছেলে আমাকে টিপ্পনি কেটে বলছেন আমি নাকি গণশত্রু, সুতরাং সরকারি ভাবে আমাকে নিরাপত্তা দেওয়া হোক, সরকারি জায়গায় রাখবার কথা ভাবা হোক। তার মানে অবস্থার এতটাই পরিবর্তন হয়েছে এবং আমরা সবাই জানি সুবিধা যে গতকালকেও কিন্তু বন্ধ ডেকেছিল আওয়ামী লীগ এবং যথেষ্ট সাড়া পড়েছিল সেখানকার। সে ছবি আমরাও দেখাচ্ছি যে সেখানে আওয়ামী লীগ প্রচুর জায়গায় ইতিমধ্যেই মিছিল বার করছে, বিজয় উৎসব করতে চাইছে, মানে এবং তারা সেগুলো কিন্তু প্রত্যক্ষভাবে যে রাজপথে আবার তাদেরকে দেখা যাচ্ছে। হ্যাঁ গৌতম বাবু। হ্যাঁ, এবং এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। স্বভাবতই সেখানে সাধারণ মানুষ তো তিতে বিরক্ত হয়ে গেছে, কারণ আমি দীর্ঘদিন থেকে আপনার চ্যানেলের মাধ্যমে বলেছি যে সেখানে প্রতিনিয়ত জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে, প্রতিনিয়ত মানুষ যেভাবে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হচ্ছে, ফলত মানুষ কিন্তু এই সরকারের প্রতি আর বিশ্বাস রাখতে পারছে না। এবং আপনাকে এর আগে দিন মোটামুটি একটা কোটেশন দিয়ে বলেছিলাম যে আসমানে সবে মাত্র মেঘ জমেছে, ঝড় উঠতে অনেকটা বাকি। এখন আর সেটা বলছি না, এখন বলছি আসমানে সবে মাত্র ঝড় উঠেছে, ঝড় উঠতে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। অর্থাৎ আসমানে ঝড় উঠে গেছে, এখন ঝড় উঠতে একটু সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু আমাদের পাশাপাশি মনে রাখতে হবে যে শেখ হাসিনা সরকার এলেও একটা সূত্রপাত থেকে কিন্তু আমাদের সরে গেলে চলবে না। মূল জায়গাটা কিন্তু সেন্ট মার্টিন দ্বীপ, যে জায়গাটার প্রতি নজর রয়েছে চীনের, যে জায়গাটার প্রতি নজর রয়েছে আমেরিকার। ফলে ভারতকে সাথে রেখে আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপে তাদের নজরদারিকে কিভাবে বাড়ানো যায় সে খেলা আমেরিকা করবে, আবার পাশাপাশি পাকিস্তানও চীনও সেটা করবে। এখানে আমি আসবো গৌতম বাবু। প্রদীপ বাবু, এখানে একটা খুব যে ভারতের গুরুত্ব সব দিক থেকে রয়েছে। যদি আমরা দেখি যে সেখানে ডোনাল্ড ট্রাম্পের যে সেক্রেটারি যারা হবেন বা তার বিভিন্ন উচ্চ পদাধিকারী যে ব্যক্তিদের তিনি নিয়োগ দিতে চলেছেন, সেখানে ভারতীয় তো রয়েছে, দক্ষিণ ভারতীয়, এমনকি বাঙালি, সব মিলিয়ে তিনি একটা টিম তৈরি করেছেন। কোথাও এইখান থেকে দাঁড়িয়ে একটা ভাবনা রীতিমতো উঠে আসছে যে এই যে জায়গা থেকে ইতিমধ্যে যে প্রক্রিয়া শুরু হয়েছে, যে একটা ঝড়, সেই ঝড়ে কি সত্যি
দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশে এর প্রভাব কতটা পড়তে চলেছে এবং ভারতকে সঙ্গে রেখে তারা, এবং অনেকে ইউটিউবার এটাও বলছেন, কই নরেন্দ্র মোদীকে তো আর ডাকেনি, ট্রাম্পের সাথে এত বন্ধুত্ব এত সম্পর্ক, নরেন্দ্র মোদী কোথায়? জয়শঙ্কর থাকছেন, ইতিমধ্যে কূটনৈতিক স্তরে বিশ্বব্যাপী জয়শঙ্কর যেরকম আদৃত, এই ব্যাপারটায় কোথাও কি পররাষ্ট্রনীতি সামরিক নীতি বলবো না, এই ক্ষেত্রে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটা বড় পরিবর্তন কি শিফটিং হতে চলেছে এবং বাংলাদেশ বা দক্ষিণ পূর্ব এশিয়া? আরেকটু যদি স্পেসিফিক করে আপনি বলেন। না, যেটা আমি একটু আগে বলছিলাম সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ডোনাল্ড ট্রাম্পের যে কদিন তিনি প্রেসিডেন্ট ছিলেন এর আগে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে কারো মাধ্যমে মার্কিনের কাজগুলো করিয়ে নেওয়া বিভিন্ন অঞ্চলে, এবং সেখানে দক্ষিণ এশিয়ায় বা দক্ষিণ পূর্ব এশিয়ায় তার সবথেকে বড় সে অংশীদার হচ্ছে ভারতবর্ষ। এবারে দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে সেরিমনি, মানে ওথ টেকিং সেরিমনি, সেখানে ভারতবর্ষ থেকে কাকে ডাকবে না ডাকবে, ভারতবর্ষকে কে রিপ্রেজেন্ট করবে, সেটা দু দেশের একমাত্র সার্বভৌম ব্যাপার। এবারে কথা হচ্ছে যে বাংলাদেশে এরকম নয় যে ভারত সরকার কদিন আগে বলেছে যে এই গভর্নমেন্টকে তো আমরা স্বীকৃতিই দিই না, তার কারণ হচ্ছে শেখ হাসিনাকে তো যেভাবে সরানো হয়েছে, নির্বাচন হয়নি, ফলে ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া স্বীকৃতি দিই না। তার সঙ্গে এইটাকে রিলেট করা একেবারেই ঠিক নয় যে প্রধানমন্ত্রী মোদিকে ডাকেনি, সেটা ঠিক নয় রিলেট করা, এটা এক। সেকেন্ড হচ্ছে যেটা আমরা দেখতে চলেছি যে ভারতবর্ষ নিজের ক্যাপাসিটি কতটা। দেখুন, ভারতবর্ষকে কিন্তু নিজেকেও নিজের কথা বলতে হবে, মানে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প আসার পরে ভারতকে বলবে আপনি আরো চাপ সৃষ্টি করুন, তারপরে ভারত চাপ সৃষ্টি করবে, নাকি ভারতবর্ষ কি কি শিক্ষা এই এপিসোড থেকে নিল সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আজকে দেখবেন ভারতবর্ষ এই যে গত 10-12 বছরের যে প্রধানমন্ত্রী সময়কাল বা তারও বেশি, আমি বলবো যে পুরো একবিংশ শতাব্দীতেই ভারতবর্ষ ধরে নিয়েছে যে শেখ হাসিনা এলেই সুসম্পর্ক, শেখ হাসিনা না থাকলেই হচ্ছে সম্পর্কের অবনতি। কিন্তু কেন সম্পর্কের অবনতি শেখ হাসিনা না থাকলে? তাদের সাথে কি আমি আমার ডিপ্লোম্যাটিক কথাবার্তা কেন বলবো না? কেন শেখ হাসিনা যদি মানে সরকারে থাকে, যদি ভারত থেকে কোনো ডিপ্লোম্যাটিক লোকজন ওখানে যেত, তারা কেন, শেখ হাসিনা তো একটা উদারপন্থী গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে, মানে অন্তত মানে খাতায় কলমে তো করেছে। বিএনপির সাথে কথা বলতে তাহলে সেক্ষেত্রে বিরোধী দল বা অন্যান্য ক্ষেত্রে অন্য যারা, এই যে আপনি বললেন বামপন্থীরাও অনেক সময় ভারতবর্ষের বিরুদ্ধে তীর্থক কথাবার্তা বলেছে বাংলাদেশ, আমি নিজে, আমার সঙ্গে কথা হয়েছে। তো ফলে আমার কথা হচ্ছে এই যে জনমানসে ভারত বিদ্বেষ বা রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন ভারত বিদ্বেষ, সেটাকে কেন ভারত অ্যাড্রেস করতে পারছে না, সেটাও কিন্তু ভারতবর্ষকে বুঝতে হবে। আজকে শেখ হাসিনা থাকছে, আবার ফিরে আসছে, কেন ফিরে আসছে? তার কারণ শেখ হাসিনা সবাইকে নিয়ে চলতে পেরেছে। শেখ হাসিনা ওখানে, এই যে একটু আগে স্যার বলছিলেন যে যারা এলো তাদের মধ্যে অ্যাকোমোডেটিভ ক্যাপাসিটিটা নেই। শেখ হাসিনা কিন্তু জামাতের লোকদের সঙ্গেও খুব অনেক মিটিং করেছেন, অনেক তাদের সিলেবাস ঠিক করছেন, এই করেছেন, স্কুল করেছেন, ফলে শেখ হাসিনা আবার মডেল মাদ্রাসা তৈরি করেছে, আবার বিশ্বের সব দেশের সঙ্গে তার সুসম্পর্ক রেখেছেন। ফলে এই যে এক্সটার্নাল এবং ইন্টারনাল দুটোকে নিয়ে চলা, এটা চারটিখানি কথা না। এই ক্যাপাসিটিটা আজকে বিএনপির কেউ এগোলোই না যে এইটা আমি হাতে নেব, সরে গেল, বললো আওয়ামী লীগ না থাকলে আবার নির্বাচন করবো কেন, আওয়ামী লীগকেও রাখতে হবে নির্বাচনে, ভয় পেয়ে সরে গেল। এই যে বুকের পাটা নিয়ে এগিয়ে এসে দেশটাকে মজবুতভাবে রক্ষা করা, এইটা কোথায় দেখা গেল? বাংলাদেশের কোনো নেতৃত্ব এলো না, কোনো রাজনৈতিক দল এলো না, তারা শুধু হাওয়ায় হাওয়ায় এই মাইনরিটি অত্যাচার করে লাইমলাইটে আসার চেষ্টা করছে, কিন্তু পজিটিভ কিচ্ছু নেই। কিন্তু এটা তো এই মিথ্যা তো যে বাংলাদেশে একটা বৃহৎ সংখ্যক মানুষ এবং হচ্ছে সরকার প্রশাসন বিভিন্ন জায়গায় জামাত ইসলামের যে কতটা প্রভাব রয়েছে, যেখানে আপনি বলেন হাসিনা জামাত ইসলামকে সঙ্গে নিয়ে গেছেন, জামাতকে নিয়ে বিএনপি সরকার গড়েছে। সাম্প্রতিক সময় শুধু জামাতের একটু কিছু বক্তব্য আমরা দেখেছি বিএনপির জামাতের এগেনস্টে, আদারওয়াইজ কিন্তু এই যে এই প্রভাবটা কি আমেরিকায় ট্রাম্প এলেও এই প্রভাবটা কি কমবে বলে মনে হয়, নাকি এটা একটু কাভার্ট রূপ নেবে? যেটা শেখ হাসিনা যেটা করার চেষ্টা করছিলেন, যে তাদের যে প্রভাব, সেই প্রভাবগুলোকে পকেট করে দিচ্ছিলেন, যে সারা বাংলাদেশে তাদের প্রভাবটা যাতে না থাকে, এইটা করার মানে শেখ হাসিনা যেটা করছিলেন, শেখ হাসিনা যেটা করছিলেন সেটা হচ্ছে তাদের প্রভাবটা যাতে সারা বাংলাদেশে না ছড়ায়।
এই কদিন আগে আমার সঙ্গে একজনের কথা হচ্ছে, ওখানকার বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তো আমি বলছি যে আপনারা ভারতের বিরুদ্ধে এত কথা বলছেন কেন, আমরা তো শঙ্কিত হয়ে পড়ছি। বলছে আমরা সব থেকে ভুল করেছি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বল, আজকে এটা বুঝতে পারছি। ফলে এই রিয়েলাইজেশনটা কিন্তু বাংলাদেশের সামাজিক যে সমাজ পুরোটা, সেই স্ট্রাকচারে এই রিয়েলাইজেশনটা এসছে। আপনি একটা বই আমি দেখতে পাচ্ছি আপনার সাথে, এবং আমি অনেক ক্ষেত্রেই দেখেছি পিনাক সিকরি বা পিনাক রঞ্জন চক্রবর্তী, যিনি রাষ্ট্রদূত ছিলেন, তারই লেখা বই যেটা আপনি রিভিউ করছেন। সে পিনাক রঞ্জন চক্রবর্তী বা এরা বারবার যে বাংলাদেশে যে মৌলবাদী ইনফ্লুয়েন্স বা বিভিন্ন এনজিও ইনফ্লুয়েন্সগুলো কীভাবে এইবারে কিন্তু এটা কিন্তু আরও বেশি পরিলক্ষিত। অনেকে বলে এনজিওগ্রাম সরকার, ব্যঙ্গ করে বলেন যারা ডক্টর ইউনূসের সরকারকে, কেউ বলেন চট্টগ্রাম পরিষদ, কেউ বলেন এনজিওগ্রাম সরকার, আবার কেউ কেউ বলেন যে এটা হচ্ছে ওই যেগুলো আর কি ন্যাপি পরে থাকতে, মানে এত বয়স আর কি, তারা কি সিদ্ধান্ত নেবেন। একটা সত্যি আমি শুরুতেই যেটা বলছিলাম, এই যে একটা নিষ্ঠুর প্রহসন আমরা দেখলাম, এই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশ কি নতুন যে বাংলাদেশটা চেনা বাংলাদেশ, সেটা কি পাবো? আপনি বলছিলেন অবশ্যই একটু টাইম লাগবে, সেটা কতটা বা কিরকম একটু যদি আরেকটু স্পেসিফিক বলেন, তারপর আমি সুকুমার বাবুর কাছে আসছি। আমি যে টাইমটার কথা বলেছি সেটা হচ্ছে যে যেরকম অভ্যুত্থানের মাধ্যমে আমরা শেখ হাসিনাকে চলে আসতে দেখলাম বাংলাদেশ ছেড়ে, সেরকম অভ্যুত্থান আবার হবে কিনা এইটা একটা প্রশ্ন। তার কারণ হচ্ছে এখন সারা পৃথিবী সজাগ যে কি হচ্ছে বাংলাদেশে। ফলে বাংলাদেশের মানুষ কিন্তু এখন আর মানে অস্থিরতা চাইবে না, তারা চাইবে স্থিরতা, স্ট্রেট চলে আসুন এবং এসে এইখানে নির্বাচন সংগঠিত হোক এবং সুস্থ পরিবেশ তৈরি হোক। তবে যেটা একটু আগে সুবলবাবু বলছিলেন, খুবই হ্যাঁ সুকুমারবাবু বলছিলেন খুবই ঠিক কথা, যে শেখ হাসিনাকেও বুঝতে হবে তার ভুল ত্রুটিগুলো কোথায়, সেগুলো রিপিট করবেন কিনা, সেগুলোকে কিভাবে মেকওভার করবেন। ফলে সেই জায়গাটা না হলে কিন্তু আবার ব্যাকল্যাশ হতে পারে, এইটা মাথায় রাখতে হবে। আমি একটু উঁচু থেকে ত্রাস করছি। ভারতবর্ষের অবস্থানটা বুঝুন, এটা আমরা এতকাল বুঝতে পারিনি। হাতি যেমন ছোট চোখ বলে নিজের দেহ দেখতে পারে না, আমরা যে 100-150 কোটির লোক, 150 কোটির বাজার, এই অনুভূতিটা এখন আমরা পেয়েছি, এর আগে আমাদের ছিল না। এই জন্য আমরা ভিক্ষা করতে যেতাম পাওয়ার অস্ত্র বিভিন্ন জায়গায়। আজকে ভারতবর্ষকে আমেরিকা ধরে এগোতে চাইছে দক্ষিণ এশিয়া একটু পা রাখার জন্য। রাশিয়া ভারতের চিরবন্ধু, সে সত্ত্বেও আমেরিকার সঙ্গে আমরা সম্পর্ক করছি। রাশিয়া কিন্তু খেপে যায়নি। রাশিয়া আবার চীনকে নরম করে রেখেছে যে দক্ষিণ এশিয়াতে আমরা থাকবো, কিন্তু ট্রাম্পকেও চটাবো না। অর্থাৎ বাজার, যুদ্ধ বিগ্রহ নয়, বাজার, ব্যবসা হচ্ছে আসল, অর্থ হচ্ছে আসল। যেটা আজকে ট্রাম্প সফল কেন? ট্রাম্প ব্যবসায়ী লোক, আর ব্যবসা করতে গেলে দুটো জিনিস, একটা হচ্ছে শান্তি চাই, আর একটা হচ্ছে বাজার চাই। শান্তি এবং বাজার দুটো বজায় রাখলে আমার ব্যবসা চলবে, এই দিকে ধাবিত হচ্ছে। ফলে বাংলাদেশ তো অটোমেটিক্যালি আমাদের ছায় থাকবেই, বাংলাদেশে তো আর কেউ ঢুকতে পারবে না। 4036 কিলোমিটার সবটাই তো আমরা তো পুরোটাই, আমাদের বাদ দিয়ে বাংলাদেশ চলতেই পারে না। কিন্তু হয় কি, মৌলবাদীরা তো অত কিছু ভাবে না, তাদের তো অত দূরদর্শিতা নেই। তারা তো সব সময় ধর্মকে কেন্দ্র করেই সবটা ভাবে। তারা কিন্তু ভারতকে হিন্দু ভাবে। ভারত একটা দেশ টেস্ট কিছু না, তারা হিন্দু দেশ, হিন্দু ভাবে। এই মানসিকতা নিয়ে তারা চলে। মানে ভারত বিদ্বেষ না, বেসিক্যালি তাহলে ওটা হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ। গৌতম বাবু, আপনি কি তাই মনে করেন? মানে ভারত বিদ্বেষ বা হচ্ছে বাজার, এখানে আসছে চিকিৎসা থেকে শুরু করে পণ্য পাওয়া যায়, পণ্য অন্য দেশ থেকেও কেনা যায়, কিন্তু যে দামে বা যে সুবিধাটুকু পাওয়া যায়, ক্যারিং কস্ট, এগুলো সবটাই হচ্ছে একটা বাস্তবমুখী একটা পরিস্থিতি, যেটা একটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্তকে অস্বীকার করার এই যে প্রবণতাটা আমরা দেখলাম লাস্ট 6 থেকে 7 মাস ধরে, তার আগেও আমরা দেখেছি ভারতীয় পণ্য বয়কট দিয়ে যেটা শুরু হয়েছিল, আপাতভাবে সফল না হলো, তারপর ধীরে ধীরে যখনই এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা সংস্কারের নামে শুরু হলো, এটা সমস্ত মিলিয়ে এক বেগবান শক্তিতে পরিণত করা হলো, যেখানে কি কাজ করেছে মূলত হচ্ছে সংখ্যালঘু বিদ্বেষ বা হিন্দু বিদ্বেষ। মানে ভারতের সাথে, ভারতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, এটাই বাংলাদেশের একটা মৌলবাদীদের কাছে
প্রধান আর কি চক্ষুশূল, যা অনেকটা জনগণের একটা অংশের মধ্যেও ছড়িয়ে দিতে তারা পেরেছে? শিওর শিওর। আসলে সেখানকার সংখ্যালঘুরা, আমি হিন্দু বিদ্বেষী শুধু বলবো না, সেখানকার সংখ্যালঘুরা দুটো ভাবে আক্রান্ত হয়েছে। একটা হচ্ছে যদি নির্বাচনে আওয়ামী লীগ জিতে যায় তাহলে পরে বিরোধীরা বলছে যে সংখ্যালঘুরা আমাদেরকে ভোট দেয়নি এবং সেই একটা বড় পার্সেন্টেজ কি বলেছে আওয়ামী লীগকে দিয়েছে, ফলে আমরা হেরে গেলাম, ফলে তাদের শিকার হচ্ছে কি বলেছে সংখ্যালঘুরা। আবার আওয়ামী লীগ যদি সেই অর্থে সেই রকম ভোট অফ পার্সেন্টেজ না পায় তাহলে পরে আজকের দিনে কি বলবো সংখ্যালঘুরা সেই অর্থে সেই রকম ভাবে আমাদেরকে ভোট দেয়নি, সেক্ষেত্রেও সংখ্যালঘুরা কিন্তু আক্রান্ত হচ্ছে। এই দুভাবেই কিন্তু সংখ্যালঘুরা সেখানে আক্রান্ত হচ্ছে, ফলত সেই বিদ্বেষটা একটা থাকছে। পাশাপাশি আমি এর আগের দিন এই কথাও বলেছিলাম যে ভারতবর্ষ যে তাদের অত্যন্ত বন্ধুপূর্ণ দেশ, বন্ধুত্বের আলিঙ্গনে তারা সবসময় তাদেরকে পাশে থেকেছে, এই কথাটা কিন্তু অ্যাওয়ারনেস হিসেবে, এই কথাটা কিন্তু পরম্পরা হিসেবে তাদের সেখানকার নাগরিকদের, সেখানকার ছেলে মেয়েদেরকে, প্রজন্মের পর প্রজন্ম এই ছেলে মেয়েদেরকে জানানো হয়নি, বোঝানো হয়নি। ফলত মৌলবাদীরা, রাজাকাররা, এই সমস্ত বিএনপিরা এরা প্রতিনিয়ত ভারত বিদ্বেষ কথা, এবং ভারত মানে হচ্ছে হিন্দুত্ব, একটা বড় অংশ তো হিন্দুত্বই, হিন্দুরাই বসবাস করে, সংখ্যালঘু সেখানে সংখ্যালঘু হচ্ছে মানে হিন্দুরা নয়, ফলে তাদের বিরুদ্ধে একটা ক্ষোভ জন্মে আছে। এই যে পরম্পরা ভাবে তাদেরকে অ্যাওয়ারনেস না করাটা, অর্থাৎ পরম্পরা ভাবে তাদেরকে না জানানোটা, এটাও কিন্তু একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে সংখ্যালঘুরা পরম্পরা ভাবে সেখানে আক্রান্ত হয়েছে, পরম্পরা ভাবে তাদের বিদ্বেষের শিকার হয়েছে। পাশাপাশি সেই সংখ্যালঘুদের অন্যতম কাছের মানুষ হিসাবে, প্রিয় পাশের দেশ হিসাবে ভারতবর্ষ তার দ্বারা একইভাবে অ্যাকিউজড হয়েছে। এর জন্য আমাদের উচিত ছিল যে তাদেরকে প্রতিনিয়ত বলানো যে আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাসটা ভালো করে পড়ান এবং ভারতবর্ষকে জানানোর চেষ্টা করুন যে ভারতবর্ষ তাদের বন্ধু, ভারতবর্ষ তাদের শত্রু নয়, প্রতিনিয়ত তাদের পাশে দাঁড়ায়। আলু থেকে আরম্ভ করে চাল থেকে আরম্ভ করে সবই যদি তাদের দেশে যায় তাহলে এবার তাদেরকে সেই পরম্পরার কথা কেন জানানো হবে না, এটা তো মানতে হবে আমাদেরকে। হ্যাঁ, পাশাপাশি এটাও সত্যি কথা যে এখানে প্রায় 4-5টা জেলা আছে, যে জেলাগুলো একদম সরাসরি অর্থনৈতিকভাবে অনেকাংশেই বাংলাদেশের সঙ্গে অত্যন্ত সংযুক্ত এবং সম্পৃক্ত। আলু থেকে আরম্ভ করে, তামাক থেকে আরম্ভ করে বিভিন্ন দ্রব্যজাত জিনিসগুলো ওপার বাংলায় যায়, সেইগুলোর দ্বারা তো এখানকার অর্থনৈতিক অবস্থাও উন্নত হয়। হ্যাঁ, মানে এই ফেজে আমরা তো যদি দেখি যে মানে বনগা, পেট্রাপোল বা ঘোচাডাঙ্গা বর্ডার বা মালদা সমস্ত জায়গাগুলোই বা কুচবিহার বর্ডার সব দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হচ্ছে অনেক বড় ভলিউমের ট্রেডিং হয় এবং সেটা ক্ষতিগ্রস্ত হলেও এটা মানে চালু থেকেছে। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে। সেই জন্যই বলছি যে ওপার বাংলার মানুষ, বিশেষত আমি আওয়ামী লীগকে বলবো যে তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, সেখানে যদি পরম্পরা ভাবে ভারতবর্ষের ইতিহাসকে ভালোভাবে জানানো যেত তাহলে সেখানকার মানুষরা আজকে এত ভারত বিদ্বেষ হতো না। অর্থাৎ সেই সরকার, সেখানকার সরকার 71-এর মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার করে ব্যাখ্যা করেছে, কিন্তু ভারতবর্ষের অবদানের কথা এতটুকু ব্যাখ্যা করেনি। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে তারা এই কাজগুলো প্রতিনিয়ত করেছে। হ্যাঁ, প্রদীপ বাবু। না, আমি যেটুকুনি বাংলাদেশে আমি যতবার গেছি আমার কিন্তু কখনোই মনে হয়নি যে বরঞ্চ আমার এটা মনে হয়েছে সেখানে ছাত্রছাত্রী, গবেষকদের সঙ্গে কথা বলে যে তারা ভারত সম্পর্কে অনেক ভারতীয়দের থেকে বেশি ইনফরমেশন রাখে এবং ভারতের সরকার ব্যবস্থা কী রকম চলছে। আমি যেটা এক কদম এগিয়ে বলবো যে এটা হচ্ছে মোদি বিদ্বেষ, নরেন্দ্র মোদী বিদ্বেষ, যেটা আমি এই মুহূর্তে বাংলাদেশের পালস যদি দেখেন তাহলে দেখবেন যে প্রচণ্ড। কেন আজকে ভারতবর্ষ একটা শক্তিশালী বড় জাতিরাষ্ট্র দক্ষিণ এশিয়া, সেখানে যদি একটা অখণ্ড ভারত, হিন্দু রাষ্ট্র, এনআরসি, সিএএ, বাংলাদেশ থেকে যারা এসছে কাগজ না থাকলে তাড়িয়ে দেব, এই ধরনের যদি একটা আলোচনা চলতে থাকে তার একটা রিপার্কেশন তো পরবর্তী পার্শ্ববর্তী দেশে হবেই। আজকে আপনি অখণ্ড ভারত বলতে সবসময় বলেন যে এই দক্ষিণ এশিয়াটা আমার উপমহাদেশ আর এইটা ভারতবর্ষকে ভেঙে এগুলো হয়েছে, কিন্তু অখণ্ড ভারতের ফিলোসফিটা কি? ফিলোসফিটা তো হচ্ছে টলারেন্স, ফিলোসফি হচ্ছে অ্যাকোমোডেশন। এইগুলো যদি আপনি না ব্যাখ্যা করেন, আপনি যদি এনআরসি সিএ কে ভালো করে ব্যাখ্যা না করেন, মানুষের মনে কি হবে যে ভারতবর্ষ আজকে সেখানে হিন্দু রাষ্ট্র করছে, আমিও একটা মুসলিম রাষ্ট্র তৈরি করে দিই। ফলে একটা মৌলবাদী প্রচেষ্টা, হিন্দু রাষ্ট্র ঘোষিতভাবে বা এইভাবে আসার অনেক আগে থেকেই তো ইসলামিক
ইসলামিক মানে শক্তি ইসলামকে আছে, তারা কিন্তু সাংবিধানিক ভাবে গ্রহণ করে না, নিয়েছে। যেটা সাংবিধানিকভাবে তো আমরা হিন্দু রাষ্ট্র গ্রহণ করিনি, কিন্তু তারা করেছে। কিন্তু এই যে আমি ভারতবর্ষকে সহ্য করতে পারছি না, আজকে একটা কত বড় দেখুন তো, আজকে আমাদের একটা অভিনেতার বাড়িতে কিরকম ভাবে অনুপ্রবেশ হয়ে সে হামলা চালালো। আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি? সাধারণ মানুষ তো শঙ্কিত যে কখন তার ঘরে ঢুকে না এরকম হামলা হয়ে যায়। আজকে এই যে বাংলাদেশের মধ্যে এই যে মনোভাব যে এখানে একটা হিন্দু রাষ্ট্রের প্রচেষ্টা চলছে, ফলে আপনি যেটা বলছেন ভারত বিদ্বেষ ছিল, সেটা আরো ব্যাপকতর হয়েছে। এই ব্যাপকতর হওয়ার জন্য আমাদেরও কিছু দোষ ত্রুটি আছে আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে, সেটাও কিন্তু দেখতে হবে। না, দোষ ত্রুটি আমি কিন্তু এই ভদ্রলোকের একটা কথায় সম্মত, সেটা হচ্ছে যে ভারত স্বাধীন করলো ৭১-৭২, এইটা সঠিকভাবে সাধারণ মানুষকে রিফ্লেক্ট, মানে বর্তমান প্রজন্মকে রিফ্লেক্ট করা হয়নি। সুকুমার বাবু, না, এই না, 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 কথাটা হয়- নিয়ে কিন্তু বাংলাদেশে আপত্তি। গৌতম, মানে হ্যাঁ, মানে এই যে একদম। ভারত স্বাধীন করলো, হ্যাঁ। এই কথাটার মধ্যে থেকে ওই যে ভারত তার নিজের স্বার্থে এই না, করেছে না, নানা রকম না, narratives, না, না, মানে এটাই বলতে চাইছি যে এটা যদি সঠিকভাবে পাঠ্যতে রাখা বা ঠিকমতো যদি হ্যাঁ, রিলেট করা যেত, তাহলে এই ভুলটা বোঝাতে পারতো না। এটা বলছে কারা? তারা তো মৌলবাদীরা বলছে, সাধারণ মানুষ তো আর বলছে না। তারা তো বলছে যে আমরা চিরজীবন এদের কাছে কৃতজ্ঞ থাকবো, বলছে না? আওয়ামী লীগের লোকেরা বলছে, অন্যান্যরা লোকেরা বলছে। মৌলবাদীরা কি বলছে সেটা তো অন্য কথা। আমার বক্তব্য হচ্ছে এটা কিন্তু হাসিনা একটা জিনিস ভুল করেছে, আওয়ামী লীগ একটা জিনিস ভুল করেছে। শুধু মুজিব আর মুজিব পরিবার এইটাকে শুধু হাইলাইট করতে গিয়ে টোটাল বাংলাদেশটাকে, মুক্তিবাহিনীকে, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, আমরাও মুক্তিবাহিনী ছিলাম, মুক্তিবাহিনীরা কীভাবে জীবন দিয়েছে সেগুলোকে অস্বীকার করা হয়েছে। মানে অস্বীকার মানে কি? সরাসরি না, মানে ইনডাইরেক্টলি চেপে দেওয়া হয়েছে, যার ফলে মেসেজটা কিন্তু সমস্ত জায়গায় ইকুয়ালি যায়নি। এটা কিন্তু শিক্ষার একটা অভাব। যত ধরুন পুরস্কার, ও বাবা মা ভাই ব্রাদার তোষ্য তাদের নামে পুরস্কার দেওয়া হচ্ছে, কেন? কিন্তু তারপরেও কিন্তু একটা জিনিসকে অস্বীকার করলে হবে না সুকুমার বাবু এবং গৌতম বাবু দুজনের কাছে, কেউ কিন্তু এই যে হাসিনা চলে গেছেন হয়তো দুঃখ পেয়েছেন, নেত্রী নেই, এক গভীর সংকটে তারা পড়েছে, কোনো রকম ইনস্ট্রাকশনস কিছু আসছে না এবং ভয়ঙ্কর চাপ সমস্ত দিক থেকে, খড়গহস্ত বিএনপি, খড়গহস্ত জামাত, খড়গহস্ত এই যে সমন্বয়ের যারা এবং তাদের তদারকি সরকার, সকলে খড়গহস্ত। তথাপি কিন্তু শেখ হাসিনার প্রতি কিন্তু তারা কোনো আস্থা হারাননি, বা এই রকম কোনো পোস্টও আমি দেখিনি যেখানে শেখ হাসিনাকে কেন্দ্র করে এক তীব্র রাজার তার জন্য দুঃখ প্রকাশ করতেই বেশি দেখা একদম গেছে। একদম ঠিক বলেছেন। এইটাই তো হাসিনার লাভ হলো। এই যে 15 বছরের যে বিক্ষোভ তার বিরুদ্ধে চলে গিয়েছিল, সেইটা কিন্তু প্লাস হয়ে গেল। কেন? হাসিনা মাইনাস হাসিনা বাংলাদেশ যে কি ভয়ঙ্কর খারাপ জায়গা, এইটা বোঝানো গেছে। এটা আরো 50 বছর এই হাসিনাকে, মানে বাংলাদেশকে শান্ত রাখবে। আপনি দেখবেন আরো 50 ইয়ার্স। মানে আপনি বলছেন আগামী দিনে হাসিনার প্রত্যাবর্তনের সাথে সাথে হ্যাঁ, বাংলাদেশ শান্ত হবে? একদম। মানে বুঝে গেল যে উইদাউট হাসিনা বাংলাদেশের অবস্থাটা কি হয়। চালের কেজি 100 টাকা হয়, 10 টাকার জিনিস 50 টাকা হয়, মানুষ কাঁদছে, আয় নেই, ইনকাম নেই, খেতে পাচ্ছে না, তারা বাজারে যে কিনতে পারছে না কিছু। মানে সাধারণ মানুষ কাঁদছে, তারা স্বীকার করছে আমরা ভুল করেছি, রিক্সাওয়ালা স্বীকার করছে আমরা ভুল করেছি, আমরা বুঝতে পারিনি যে এরকম হাসিনা না থাকলে আমাদের এই দুরবস্থা হবে। দেখুন না, মানে হাসিনা এবার এখন 80%